বছরখানেক আগে উড়িষ্যার দুবলাগড়ি সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে দেখেছিলাম সাদা ঝিনুকের বিছিয়ে থাকার দৃশ্য। আর তার কিছু দূরে ঝাউবন পার করেই বেশ কিছু বিচ ক্যাম্প। এই বিচের নাম শুনেছিলাম বাগদা। ঠিক করেছিলাম সুযোগ পেলেই চলে আসবো এক দুদিন কাটিয়ে যেতে। এদিকে ট্যুরিস্টদের ভিড় খুব একটা নেই, বিশেষ করে সপ্তাহের মাঝের দিনগুলোয়। মর্নিং। আজ আবার সেই পুরনো ধাবাতে ফিরে এলাম, আমাদের আজাদিন ধাবা। গতবারে গিয়েছিলাম, ধাবাটা চেঞ্জ করেছিলাম, আনন্দ, কোলাঘাটের আনন্দে গেছিলাম, খুব একটা ভাল লাগেনি। তাই আবার আমাদের পুরনো এই যে বিপিসিএল এর পেট্রোল পাম্প, বিপিসিএল এর পেট্রোল পাম্পের সঙ্গেই অ্যাটাচ। দেখছিস এর পরোটাটা অনেক বেটার, না যাই না, আমার ভাল লাগে। 12ই ফেব্রুয়ারি আমরা 4 বন্ধু মিলে অমিতাভদার নতুন গাড়ি ওয়াগনারে বেরিয়ে পড়লাম। সকাল 9:30 বাজে আমরা আজাদিন ধাবা থেকে স্টার্ট করলাম। নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমার এই মেমোরিজ অফ ট্রাভেলের নতুন এই ব্লগটিতে। এবারে গাড়ি আমি চালাচ্ছি না, ড্রাইভার সিটে আমারই দাদা কাম বন্ধু অমিতাভদা, ব্যাক সিটে আমার 2 কলেজ সাথী জানা আর পাঁজা। সকাল 10টা নাগাদ বাড়ি থেকে প্রায় 75 কিলোমিটার মতো ড্রাইভ করে আমরা ক্রস করে গেলাম কোলাঘাট ব্রিজ। দীঘা বা মন্দারমণি যাওয়ার রাস্তা বাঁদিকে ফেলে আমরা এগিয়ে চললাম সোজা খড়গপুরের দিকে। এর আগে অলরেডি আমরা ধুলাগড় টোল পেরিয়ে এসেছি। এটা আমাদের সেকেন্ড টোল, ডেবরা টোল প্লাজা। অমিতাভদার গাড়িতে অ্যানুয়াল টোল পাস নেই, তাই ইন্ডিভিজুয়াল টোল দিয়েই যেতে হচ্ছে। বাঁদিকের রাস্তা না, এটা হচ্ছে মেদিনীপুরের দিকে ঢুকে যাবে। এটা আমরা যখন দেখাচ্ছিলাম, ডান বাঁদিকটা হচ্ছে খড়গপুর, কিন্তু মনে হয় যেন বাঁদিক দিয়ে গেলে আমরা মানে সমুদ্রের ধারের দিকে যাবো আর কি। বাঁদিকে চলে গেল ন্যাশনাল হাইওয়ে 49, যেটা খড়গপুর হয়ে বাহারাগোড়ার দিকে চলে গেছে। আর আমরা ধরলাম ন্যাশনাল হাইওয়ে 16, যেটা বালেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। বালাসোর 119 কিলোমিটার। আমরা পার করলাম রাস্তার 3 নম্বর টোল। খুব সম্ভবত 80 অথবা 100 টাকা নিয়েছিল। আমাদের গন্তব্য যেহেতু এখান থেকে আর বেশি দূরে নয়, তাই একটু চা ব্রেক দিলাম। বাগদা বিচ যেতে গেলে বাঁদিকে যেতে হবে, আর সোজা গেলে ভুবনেশ্বর, পুরী। এই হলদিপাড়া নামের জায়গাটাতে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমাদের বাঁদিকে ঢুকতে হবে। এখান থেকে আর ওই 20 কিলোমিটারের মতো। থেকে 6.5 ডান দিক। হনুমান মন্দির ডান দিকে যেতে হবে। এইটা দুবলাগড়ির রাস্তা, আর এইটা বাগদা বিচের রাস্তা। ছেড়ে ডান দিকে এইটা দিয়ে ছোট্ট রাস্তাটা, এইটা দিয়ে
আমাদের আজকের আস্তানা সি সাফারি বিচ ক্যাম্প বাগদা। অনেক ট্রাভেল ব্লগেই এর রিভিউ দেখেছি, যদিও প্রথম দর্শনে আমাদের খুব একটা ভালো লাগেনি। সুইমিং পুলের মেনটেনেন্স তো খুবই খারাপ, তবে এখানে যে কয়েকটা বিচ ক্যাম্প আছে তাদের মধ্যে এটা একটু ভালোই। ভালো টেস্ট, এমনি ন্যাচারাল ঠান্ডা। রুমে চেক ইন করে আমরা চলে এলাম ডাইনিং হলে লাঞ্চ করতে। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ধরা আছে। হ্যাঁ, আমায় পাপড় দেওনি কেন ভাই? কি অন্যায় করে? লাঞ্চ সেরে রুমে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। রিসর্টের গেট থেকে বেরিয়েই ডান দিকে ঝাউবনের ভেতর দিয়ে এই 300-400 মিটার রাস্তা। ঝাউবন পেরোলেই চোখে পড়বে দিগন্ত বিস্তৃত সমুদ্র। বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে না করতেই দিনের আলো কমে এলো। অন্ধকার ঝাউবনের ভেতর দিয়ে মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে কোনো রকমে আমরা রিসর্টের কাছে চলে এলাম। অন্ধকার ঝাউবনের ভেতর দিয়ে চলে এলাম আমরা আবার আমাদের সি সাফারি রিসর্ট। ততক্ষণে রিসর্টের সব বাহারি আলোগুলো জ্বলে উঠেছে আর ডিজেও শুরু হয়ে গেছে। ও, আমাদের রুমগুলো তো আপনাদের দেখানো হয়নি। চলুন স্ন্যাক্স খেতে খেতে রুমটা দেখাই আপনাদের। 7 জনের এই রুমটা এদের নন এসি কটেজ, পার হেড ভাড়া খাওয়া নিয়ে 1800 টাকা। ওয়াশরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সাবান আর একটা শ্যাম্পুর পাউচ দেওয়া ছিল। বাথরুমে যদিও গিজার নেই, কিন্তু গরম জল চাইলে এরা বালতি করে দিয়ে যায়। কটেজ ছাড়া এদের এই ধরনের কিছু গ্লাস হাউস আছে। আর বেশ কিছু টেন্ট আছে, যেগুলো সিঙ্গল বেডরুমেরও আছে আবার মাল্টিপল বেডরুমেরও আছে। রিসর্টের এই পেছন দিকটায় অনেক কাজু বাদামের গাছ দেখলাম। ওদের কাছ থেকে শুনছিলাম যে এই গাছগুলো নাকি রিসর্ট তৈরির সময় থেকেই ছিল। ওরা সেগুলো বাঁচিয়ে রেখেছে আর কাজুর ফলনও হয়। ডিনারে খেলাম রুটি, সবজি, ডাল, চিকেন কারি আর একটা রসগোল্লা। সকালে উঠতে আমাদের একটু দেরি হয়ে গেছিল। বিচে যখন এলাম তখন সূর্য বেশ কিছুটা উপরে উঠে এসছে। সমুদ্র সৈকতে রাশি রাশি ঝিনুক ছড়িয়ে আছে, যেটা গতবার দেখে এই বিচটায় আকৃষ্ট হয়েছিলাম। গলানো সোনার রং সমুদ্রের ঢেউয়ের উপর আছড়ে পড়েছে, আর অদ্ভুত এক শান্ত পরিবেশ। কি যে ভালো লাগছিল সমুদ্র তট ধরে হাঁটতে হাঁটতে। সমুদ্রের ধারে সকাল সকাল এই ছোট ছোট চায়ের দোকানগুলোতে
এক কাপ কালো চা আর সঙ্গে দুটো লেড়ো বিস্কুট কি যে ভালো লাগে। ঝাউবনের ভেতর দিয়ে উঠে এসে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। তবে আজকাল গ্রামের রাস্তাও পাকা হয়ে গেছে। ডান দিকের এই পুকুরটা মনে হয় সংস্কার করে মাছ চাষের জন্য ব্যবহার করা হচ্ছে। কাস্টমার সার্ভিস পয়েন্ট, ব্যাংক নয়। ওই একজন লোক বসে আর কি। 10-15 মিনিট হেঁটে আমরা আবার ফিরে এলাম রিসর্টের কাছে। লুচি, মুড়ি, ঘুগনি, ডিম সেদ্ধ এসব দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরোলাম সমুদ্রের ধারে। আসলে এখানে এসে যারা দুরাত্রি 3 দিন থাকেন, মাঝের এই দিনটিতে তাদের একটা লোকাল সাইট সিন করার সম্ভাবনা আছে। ক্ষীরচোরা গোপীনাথের মন্দির, ইমামি জগন্নাথ মন্দির বা কুলডিহার জঙ্গলের ভিতরে শিবলিঙ্গ, এসব নিয়ে সারাদিনের একটা প্যাকেজ ট্যুর করা যেতেই পারে। কিন্তু আমরা তো এসেছি সমুদ্রের সঙ্গে দুদণ্ড সময় কাটাবো বলে, তাই বারে বারে ফিরে আসতে মন চাইছিল। দিনের এক একটা সময় এর এক এক রকম রূপ। এই যেমন এখন প্রায় সকাল 11টা বাজে, সূর্য মধ্য গগনে, তবে গরম তেমন লাগছে না। শীতটা যাই যাই করেও এখনো কিছুদিন থাকবে মনে হয়। সমুদ্রের বালিতে ছোট কাঁকড়ার এই গর্ত করা আর বালিতে অদ্ভুত এই ডিজাইন করা, বা জেলেদের জালে কি মাছ উঠেছে ছুটে দেখতে যাওয়া, বা নিছকি ঝাউবনের মধ্যে বসে ডাবের জলে চুমুক দেওয়া, এসবই যেন জীবনের বাকি সময়টা চেটে পুটে খাওয়া। আমার বন্ধুর কথায় সময় তো শেষ। এবার রিসর্টে ফিরে স্নান টান করে লাঞ্চ আর দুপুরে একটা ছোট্ট ভাত ঘুম। বিকেলে যাব বুড়িবালাম নদীতে নৌকা চড়তে। বিকেল 3টে নাগাদ আমরা আমাদের গাড়িতেই বুড়িবালাম নদীর ঘাটের দিকে রওনা দিলাম। এই অটোটি আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল। ঘাটের পাড়েই আমাদের গাড়ি পার্ক করে নৌকোয় চড়ে বসলাম। মোটর চালিত বেশ সুন্দর নৌকা, বসার আয়োজনও বেশ ভালোই। এখানে একটা জিনিস আমাদের মনে হচ্ছিল যে বোটের মধ্যে কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই। ওখানকার লোকজনের মুখে শুনছিলাম বাগদা বিচ অফিসিয়ালি এখনও ট্যুরিস্ট স্পটের মর্যাদা পায়নি, তাই হয়তো লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি করেনি। বেশ চওড়া নদী, পাশ দিয়ে যখন বড় মাছ ধরার ট্রলারগুলো যাচ্ছিল আর ঢেউ এসে আমাদের নৌকোকে একটু টালমাটাল করছিল বটে। বেশ কিছুটা নদীপথ পেরিয়ে এসে বোট আমাদের একটা খাঁড়ির ভেতর ঢুকিয়ে দিল। সুন্দরবনের মতো খাঁড়ির দুপাশে সুন্দরী গাছের শ্বাসমূল আর প্রচুর রং বেরঙের পাখি। ফিরতি পথে আমাদের বোট এসে দাঁড়ালো একটা বালির দ্বীপে, যেখান থেকে সামনের মোহনাটা দেখা যায়। দারুণ দারুণ জায়গা। ওই দূরে সূর্য অস্ত যাচ্ছে। আজ এমন একটা সূর্যাস্তের দৃশ্য মনের মধ্যে গেঁথে রইল, যা হয়তো আজীবন ভুলব না। আব্দুলের নাম্বার আমি দিয়ে দেবো, আব্দুলের নৌকো করে আপনারা আসতে পারেন।
প্রাইস হচ্ছে 400 টাকা, এর থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। হ্যাঁ 1.5 ঘন্টা আর এরকম সানসেট দেখাবে। ম্যাঙ্গ্রোভটা হ্যাঁ। বুড়ি পালং ম্যানগ্রোভ আর বুড়িবালাং। ছিল, হ্যাঁ দুটো। প্লাসটা খুব সুন্দর আর ঘুরিয়েছে। আইল্যান্ড হ্যাঁ আর মোহনা। হ্যাঁ খুব সুন্দর ঘুরিয়েছে আব্দুল আহমেদ। পরদিন আরও এক অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকলাম আমরা। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম, ঘরে ফেরার পালা। खुसरो रैन सुहाग की जागे पी के संग तन में रो मन पियो को दो एक रंग का एक रंग दो भय एक रंग। কলকাতায় ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল ট্রাফিক জ্যাম। সাঁতরাগাছিতে আটকে পড়লাম আধা ঘন্টা। বিকেল তখন 4টে। মা ফ্লাইওভার থেকে নেমে বাড়ির পথে রওনা দিলাম।